জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাদ দেওয়ার জন্য চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক 12টি মানবাধিকার সংগঠন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জাঁ পিয়ারে ল্যাক্রোইসের কাছে চিঠি যে পাঠানো হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচ তাদের ওয়েবসাইটে আজ তা প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। মানবাধিকার লঙ্ঘন বন্ধ চাইলে শান্তিরক্ষা মিশন থেকে এই সংস্থাটিকে অবিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে 1,500 সেনাবাহিনীকে সরিয়ে আনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। জাতিসংঘ we follow all developments in our region closely and take cognizance of what's happening there, and accordingly we take action if required on our side. Regarding Satyajit Ray's building, yes, we have seen a press release issued by the Bangladesh Foreign Ministry. Ayanksha, on Bangladesh, you know our position. We want a positive and constructive. পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যখনই যারা জুলুমের শিকার হয়েছেন তাদের প্রতি আন্তর্জাতিক সাপোর্ট বেড়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বাতিল ঘোষণা করার জন্য একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে কি বলা হয়েছে তা জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। এদিকে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার ওপর বিস্তারিত আলাপ করেছেন ভারতীয় গণমাধ্যমগুলো এবং তাদের নেতাকর্মীরা। অজিত দোভাল ভারতীয়, তিনি বাংলাদেশে খলিলুর রহমানকে কড়া ভাষায় কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চলেন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে দেখে আসি। 6 জন মার্কিন কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি অফিসিয়াল চিঠি প্রদান করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি পার্সোনেলদের নিয়োগ বাতিল করার পরামর্শ দেওয়া হয়। এরপরই যুক্তরাষ্ট্রের ভিসা নীতির খড়গে পড়ে বাংলাদেশ। হিউম্যান রাইটস ইস্যুতে সীমাহীন প্রেসার আসে। এখন কথা হলো, বিএনপি একাই কি এসব করাচ্ছে? তাদের লবিং পাওয়ার কি এতই বেশি? না, লবিং করে এমন বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করা সম্ভব না। যুক্তরাষ্ট্র বরং এখানে একটা খেলা খেলছে। সেই খেলায় যে বাংলাদেশের 100% লাভ তা কিন্তু নয়। তবে এই গেম থেকে বাংলাদেশ চাইলে ফুল অ্যাডভান্টেজ নিতে পারে, কিন্তু সেটাও হয়তো সম্ভব হবে না, কারণ সাধারণ বাংলাদেশিরা না দেশপ্রেমিক না অনেস্ট। যাই হোক, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলো 100% কন্ট্রোল আমেরিকা ও ইউরোপিয়ান মেম্বারদের হাতে। জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগ বন্ধের জন্য যে 6 কংগ্রেসম্যান এই চিঠি দিয়েছেন তারা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মেম্বারদের অন্যতম। এতে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সদস্যই আছেন। এই 6 জনের 3 জনই সাবেক সেনা অফিসার। তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল স্কট গর্ডন পেরি, ক্যাপ্টেন ওয়ারেন আর্ল ডেভিডসন ও লেফটেন্যান্ট কর্নেল কিথ অ্যালান সেলফ। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন রিপ্রেজেন্টেটিভ স্কট গর্ডন পেরি। উনাদের ব্যাকিংয়ে অন্তত আরো 15 জন রিপ্রেজেন্টেটিভ আছেন যারা বাংলাদেশকে টাইট দিতে উদ্যোগী। এখানে বাংলাদেশ মানে আওয়ামী লীগ ও তার অনুগত সরকারি অফিসারদের বোঝানো হয়েছে। এনিওয়ে, ইহা একটি ওয়ার্নিং। ইউএস স্টেট ডিপার্টমেন্ট যখন কোনো দেশ বা প্রতিষ্ঠানকে ডান্ডা মারার সিদ্ধান্ত নেয়, ঠিক তার আগের সময়টাতে মার্কিন পলিসি মেকাররা এরকম বিভিন্ন স্টেপ নিয়ে বুঝিয়ে দেয়, উই আর গোয়িং টু স্টিক ইউ ওয়ে অ্যারাউন্ড। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট হল দুনিয়ার অন্যতম স্কিল একটি প্রতিষ্ঠান যারা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রতিপক্ষকে সাইজ করে। আসলেই কি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে পারবে? ক্রুশিয়াল একটি এবং বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এত ড্যামেজিং হবে এটা সম্ভবত ইউনূস কিংবা জেনারেল ওয়াকার খান ভাবতে পারেননি। কিন্তু ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান আর কি। এটা নিয়ে আমরা তো দেশের বাইরে থাকি, দেখতে পাচ্ছি, এবং আন্তর্জাতিক মিডিয়া এটা ফলো করে প্রচার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো এটার বিরুদ্ধে কথা বলছে এবং এটা যে কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা কেউ কেউ এটাকে আবার মানবতা বিরোধী অপরাধও বলছেন আর কি। বাই ডেফিনেশন তর্ক করলে এটাকে গণহত্যা হিসেবেও হয়তো প্রতিষ্ঠা করা যেতে পারে। যাই হোক, এই ঘটনার পরে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান তিনি ভারতীয় সেনা প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। উপেন্দ্র দ্বিবেদী, আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভারত বাংলাদেশ দুই পক্ষের সেনাবাহিনীর তরফেই বলা হয়েছে যে দুই দেশের সরকারের সম্পর্ক যাই হোক, দুই দেশের সেনাবাহিনীর সম্পর্কটা পেশাদারিত্বের মধ্যেই আছে এবং তারা সুসম্পর্ক বজায় রেখে তাদের মধ্যে রেগুলার যোগাযোগটা ছিল। কিন্তু সেই যোগাযোগটা কিন্তু আমি আজকে যখন কথা বলছি তখন আর সেইভাবে নেই। এবং 16ই জুলাইয়ের ঘটনার পরে যখন জেনারেল ওয়াকার জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করেছেন, তিনি ফোন রিসিভ করেননি এবং তিনি জেনারেল ওয়াকারের সাথে কথা বলবার কোনো আগ্রহ বোধ করেননি।
অনেকেই বলছেন যে 8বার চেষ্টা করেছে, আমার সূত্র বলেছে যে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু উপেন্দ্র দ্বিবেদী জানার পরেও সেই ফোন রিসিভ করেননি এবং তিনি সাধারণত দেখা যায় যে কখনো কখনো কল ব্যাক করে। এটা ছিল একটা স্পষ্ট প্রত্যাখ্যান আর কি, উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে স্পষ্ট প্রত্যাখ্যান। এবং জেনারেল ওয়াকারকে যারা খুব কাছের থেকে চেনেন, এটা তাদের কাছ থেকে আমি শুনেছি যে জেনারেল ওয়াকার খুব ভালো নাটক করতে পারেন। তিনি একটা ভদ্র মানুষের মুখোশ পরে থাকেন, তিনি যে যা শুনতে চায় সেই কথাটাই বলে। যেমন সে ভারতীয় সেনাবাহিনীর সাথে খুব সুসম্পর্ক রেখেছে, সে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে খুব সুসম্পর্ক রেখেছে। যখন যে যার তার কাছে যায় তার সাথেই তার খুব ভালো সম্পর্ক। সে ডক্টর ইউনূসের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করছে এখন। আবার সে বিরোধী রাজনৈতিক দলের সাথেও সমানভাবে যোগাযোগ রাখে, এমনকি দেশের বাইরেও অনেক নেতা নেত্রীর সাথে সে গোপনে নিয়মিত যোগাযোগ রাখে। অর্থাৎ সে অনেক নৌকায় একসাথে পা দিয়ে রেখেছে, কিন্তু তার আসল মুখোশটা কিন্তু উন্মোচিত হয়ে গেছে। আমি এই কথা অনেকবার বলি, আমার সাথে কয়েকজন বলেন, কিন্তু আমরা যখন এই কথাটা বলি তখন দেখা যায় যে এটা নিয়ে অনেকেই আমাদের সাথে তর্ক করেন যে না, আমরা জেনারেল ওয়াকারের সম্পর্কে সঠিক মূল্যায়ন করছি না। কিন্তু আজকেও কি আমাদের বুঝতে অসুবিধা হবে বা স্বীকার করতে অসুবিধা হবে যে জেনারেল ওয়াকার মূলত জামাতে ইসলামীর লোক। তিনি নিজের ছাত্র জীবনে জামাতের যে সাংস্কৃতিক সংগঠন ছিল শিশু কিশোরদের, সেটি করেছেন। পরবর্তীতে কিছুদিন শিবির করেছেন। আর্মিতে যোগদান করার পরে তিনি জামাতীয় ধ্যান ধারণাই লালন করেছেন। আর্মিতে থাকা অবস্থায় জামাতের সাথে তার সুসম্পর্ক ছিল। এমনকি গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি, যাকে বরখাস্ত করা হয়েছিল এক সময়, তারও খুব কাছের মানুষ ছিল এই জেনারেল ওয়াকার। তো সেই জেনারেল ওয়াকার, তার মুখোশটা উন্মোচিত হয়। এখন ভারত মোটামুটি তাকে প্রত্যাখ্যান করেছে। এই যে উপেন্দ্র দ্বিবেদী যে তার ফোন রিসিভ করেনি, তার সাথে কথা বলতে আগ্রহ দেখায়নি, এটা কিন্তু স্রেফ একটা ফোন কল রিসিভ না করার মধ্যেই সীমাবদ্ধ না। এটার তারা খুব স্পষ্ট একটা বার্তা জেনারেল ওয়াকারকে দেওয়া হয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর সাথে যে সুসম্পর্কটি সে মেনটেন করতো এবং দাবি করত। এবং আমি তো বলি যে ভারতীয় সেনাবাহিনীকেও সে এক ধরনের মূলা দেখিয়েছে আর কি। হ্যাঁ, তাদের সাথেও সে এক ধরনের প্রতারণা করেছে। এই জেনারেল ওয়াকার গত বছরের আগস্ট মাসে, আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, যে যখন জুলাই আগস্টের এই ষড়যন্ত্রটা দানা বাঁধছে, এই ষড়যন্ত্রের সাথে জেনারেল ওয়াকার সরাসরি জড়িত ছিলেন এবং তিনি বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিসলিড করেছেন। যখন আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ করার কথা বলা হয়েছে, যখন রাজপথ দখলে রাখার কথা বলা হয়েছে, তখন এই জেনারেল ওয়াকার প্রধানমন্ত্রীকে বুঝিয়েছে যে কোনো কিছু লাগবে না, সে সবকিছু একাই ম্যানেজ করবে, আর্মি উইল হ্যান্ডেল এভরিথিং। এটা করেছে, কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে যে আর্মি আসলে কিছুই করেনি। এবং আজকে আপনাদের আরেকটা তথ্য দিই যে গত বছর 3রা আগস্ট যখন একটা দরবার ডেকেছিল এই জেনারেল ওয়াকার, সেই দরবারে এই মেজর জেনারেল এমদাদ, যে যশোরের আজকের জিওসি, সে ওয়াকারকে প্রশ্ন করেছিল যে প্রধানমন্ত্রী তো আপনার আত্মীয়, আপনি তো তার নির্দেশেই গুলি চালাবেন এবং তার নির্দেশ মেনে চলবেন। তখন এই জেনারেল ওয়াকার কিন্তু সেই আয়ুব বাচ্চু সেই গানটার কথা বলেছিল, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এটা এটা এখন তো দুয়ে দুয়ে 4 মেলানো যাচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই ওয়াকার আজকে পৃথিবীর কাছে নিজেই শুধু প্রত্যাখ্যাত না, সমগ্র বাংলাদেশ সেনাবাহিনীকে ভীষণভাবে বিতর্কিত করেছেন। এবং এখন বিদেশে আলোচনা হচ্ছে বাংলাদেশ ইউএন পিস কিপিং মিশনে বাংলাদেশ আর্মিকে নেওয়া হবে কিনা। অলরেডি জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় রিপোর্ট করা হয়েছে, অসংখ্য চিঠি গেছে, একটা দুটো না। আর বিদেশি মিডিয়ায় তো আপনারা দেখেছেনই, নিউজ হয়েছে। তো ওয়াকার পার্ট বাদ, এরপরেও আমাদের জাতীয় উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি চেষ্টা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে কথা বলতে। তিনি গতকাল ফোনে কথা বলেছেন, গতকাল অথবা পরশুদিন, আমার তারিখটা একটু গুলিয়ে যাচ্ছে এই টাইম ডিফারেন্সের কারণে।
উনি সন্ধ্যার দিকে ফোন করেছেন, অজিত দোভাল তখন অন্য কোনো একটা অনুষ্ঠানে বা কাজে ব্যস্ত ছিলেন। তিনি দ্বিতীয় দফায় ফোনে কথা বলেছেন। আমি ভারতীয় সূত্রে জানতে পেরেছি তাদের সাথে কি কথা হয়েছে। আমি মোটামুটি আমি বিস্তারিত জানি, কিন্তু আমি সবকিছু বলবো না। আমি আপনাদের জাস্ট সারাংশটা দিচ্ছি যে খুব যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে তাদের মধ্যে ফোনালাপ হয়েছে তা নয়। অনেক কড়া বার্তা দিয়েছেন অজিত দোভাল, এবং অজিত দোভাল বেশ তিনি বলেছেন যে ডক্টর খলিলের পক্ষ থেকে আগ্রহটা বেশি ছিল। অজিত দোভাল বলেছেন যে এখন শেষ মুহূর্তে ফোন করে লাভ কি, আপনারা তো আমাদের কোনো কথা শোনেন না। এবং অধিকাংশ সময় অজিত দোভালই কথা বলেছেন। ডক্টর খলিল মূলত শ্রোতা ছিলেন। ডক্টর খলিলের পক্ষ থেকে একটা আগ্রহ, একটা প্রচেষ্টা ছিল ভারতের সাথে সম্পর্কটা একটু ইমপ্রুভ করার, কিন্তু অজিত দোভাল সেদিকে সেরকম কোনো সুযোগ দেননি। বরং অজিত দোভাল বলেছেন যে বাংলাদেশে কি কি হচ্ছে কি না হচ্ছে আমাদের কাছে এখন সব তথ্য প্রমাণ আছে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব। এবং শেষ যে কথাটি তিনি বলেছেন, যে কোট আনকোট, ঢাকাকে সহ্য করার মতো সময় আর ভারতের হাতে নাই, এই কথাটা অজিত দোভাল ফাইনালি ডক্টর খলিলকে জানিয়ে দিয়েছেন। তার মানে হলো যে ভারত খুব অ্যাগ্রেসিভ একটা অবস্থানে যদি আগামী দিনে বাংলাদেশের দিকে যায় তাহলে কিন্তু অবাক হব না। আপনারা জানেন যে বাংলাদেশ এর ওপাশে যে মিয়ানমার এবং ভারতের যে বর্ডারটা, সেখানে কিন্তু ভারতের পক্ষ থেকে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে, এবং সেখানে মূলত উলফার ঘাঁটি ছিল। এই আসামের বিচ্ছিন্নতাবাদী উলফা গ্রুপটা, সেখানে বাংলাদেশের কিছু জঙ্গিও ছিল, পাকিস্তানেরও অনেকে ছিল, এবং সেখানে আপনারা জানেন যে অনেকেই মারা গেছে, 60 জনের বেশি সেখানে মারা গেছে, এবং 2 দফায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। বাংলাদেশ সম্পর্কে ভারত কি করবে এটা নিয়ে তাদের সর্বদলীয় একটি বৈঠক ডাকা হয়েছে। এটি সম্ভবত আগামী সোমবার এই বৈঠকটি হবে। এই বৈঠকে কি আলোচনা হবে সেটা আমরা পরে জানবো, কিন্তু আমার ধারণা এই বৈঠকে ভারতের মোদী সরকারের পক্ষ থেকে সব দলের কাছ থেকে মতামত নেওয়া হবে, এবং ভবিষ্যতে কি কি করা হতে পারে তার একটা সম্মতি অগ্রিম নিয়ে রাখা হবে, যাতে যে কোনো মুহূর্তে সরকার যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে, এবং বারবার যেন মিটিং না ডাকতে হয়। এরকম অবস্থায় বাংলাদেশ ভারত সম্পর্ক এখন তলানিতে চলে গেছে বলা যায়, এবং বাংলাদেশ ভারত বিরোধী যে কাজ করছে, যেসব জঙ্গিদের উস্কিয়ে দিচ্ছে, এই সব কিছু কিন্তু আবার ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে একটা ওয়ারের মধ্যে পড়ে যায়। মানে এই সব প্রতিহত করার জন্য ভারত সাংবিধানিকভাবে যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় চলে যেতে পারে। সুতরাং ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, কিন্তু তিনি সাউথ এশিয়ার মাঠেই, রাজনীতির মাঠেই এত দুর্বলভাবে খেলছেন এবং ভারতকে যেভাবে শত্রু বানিয়ে ফেলেছেন, তাতে আগামীতে কি হবে সেটা আমাদের দেখতে হবে। তবে অজিত দোভাল যে বার্তাটি, কড়া বার্তাটি ডক্টর খলিলকে দিলেন, আমার ধারণা সেটি বাংলাদেশ এবং ডক্টর খলিল কারো জন্য। এরপর অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন। গোপালগঞ্জ, এই গোপালগঞ্জে কি হবে আগামীতে নিয়ে, কারণ আবারও সেখানে যাচ্ছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতারা, তারা আবারও যাচ্ছে সেইখানে। কেন যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা, আসলে তারা বলছে যে সেইখানে মুজিববাদ সেখানে শেষ করে দেবেন, তারা শেষ দেখে ছাড়বেন তারা। আচ্ছা, এইটা না করলে কি হয় না? গোপালগঞ্জে শুধু বাংলাদেশে একটি জায়গা যেখানে আপনাদের যাইতে হবে, থাক না, ওরা ওদের মতো থাক। বিএনপি তো সমাবেশ করতেছে, মানে তারপরে জামাত তো সমাবেশ করতেছে, আপনারা গেলে এরকম হয় কেন হয়? যাই হোক, এদিকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনী যদি শেষমেশ বাতিল ঘোষণা করাই হয়, তাহলে কিন্তু প্রচুর একটা সম্মান চলে যাবে বাংলাদেশের। তো এইটা আমাদের সেনাবাহিনীকে রাখতে হবে। অবশ্যই সেনাবাহিনীকে আমরা সবসময় স্যালুট জানাই, এবং জনাব জেনারেল ওয়াকার, তার বিরুদ্ধে মাঝে মাঝেই যে তথ্যগুলো আমরা হাতে পাই সেগুলো দেখলে হতাশ হয়ে যাই।
আশা করছি এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে